দ্য রুথলেস ডিজায়ার লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব ১৩। হাসপাতালের করিডোর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা। কর্তব্যরত নার্স ও ওয়ার্ড বয়রা সবাই আড়ষ্ট হয়ে তাকিয়ে আছে এডেন জায়দাতের দিকে। লোকটার নাক বেয়ে এখনো রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনার অস্তিত্ব জুড়ে এখন কেবল বাহুবন্ধী নিস্তেজ মেয়েটি। নোভাকে পাঁচো কোলে নিয়েই সে দীর্ঘ করিডোর পেরিয়ে পার্কিং লটে তার গাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রথমে ভেবেছিল পাশের সিটে নোভাকে বসিয়ে দেবে, কিন্তু দরজা খোলার পর কি এক অদৃশ্য মায়ের টানে সে থমকে গেল। নোভাকে কোল থেকে নামিয়ে ওই নির্জীব সিটে বসিয়ে দিতে তার মন কিছুতেই সায় দিল না। সে নোভাকে বুকে নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির ভেতরটা গুমোট অন্ধকারে ঘেরা। এইডেন সিটে মাথা এলিয়ে দিয়ে জোরে কয়েকটা শ্বাস নিল। নোভাকে সে নিজের কোলের উপর বসিয়ে নিয়েছে। নোভার ছোট্ট মাথাটা এখন ঠিক এইডেনের প্রশস্ত বুকের ওপর স্থির হয়ে আছে। ড্রাগসের তীব্র প্রতিক্রিয়ায় এইডেনের মস্তিষ্ক ঝিমঝিম করছে। চারপাশটা তার কাছে ঝাপসা আর নড়বড়ে মনে হচ্ছে। তবুও এক হাত দিয়ে সে নোভার অবিন্যস্ত চুলগুলো আগলে ধরে তার মাথাটা নিজের হৃৎপিণ্ডের খুব কাছে চেপে ধরল। এডেন জায়দাদ, যিনি দয়া বা মায়ার ধার ধারেন না, যার ইশারায় শহর কাঁপে, তিনি আজ নিজের অজান্তে এক নারীর মায়ের জালে আটকা পড়েছেন। অথচ তার অতীত তাকে সবসময় শিখিয়েছে যে কোনো মূল্যবান জিনিসকে সে আগলে রাখতে পারবে না। সে চোখ বন্ধ করতেই তার কানের কাছে সেই পুরনো বিভীষিকাময় রাতের আত্মচিৎকার আর শয়তানি হাসির শব্দগুলো তীরের মতো বিঁধতে লাগলো। একরাশ ঘৃণা আর অস্থিরতা নিয়ে সে হুট করে চোখ মেলে তাকালো। তার দৃষ্টি নোভার স্বর্ণাভ রেশমি কেশগুচ্ছর ওপর পড়তেই যেন কিছুটা শান্তি পেল সে। পরম মমতায় নোভার মাথাটা সোজা করতে চাইল সে, কিন্তু জ্ঞানহীন নোভার দেহটা এতটাই নিস্তেজ যে তার মাথা বারবার এডেনের বুকের উপর হেলে পড়ছে। এডেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে থাকলো, তারপর জীবনের সবটুকু কোমলতা দিয়ে নোভার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক নিকৃষ্ট নির্দয় ভিলেনের জীবনে এ এক বিরল মুহূর্ত। সেই ছোটবেলার পর এই প্রথম সে কাউকে এমন পবিত্রভাবে স্পর্শ করলো। তার মনে পড়ে গেল বাবার কথা। বাবা সব সময় তার মায়ের কপালে চুমু দিয়ে বলতেন, কপালে চুমু দিলে নাকি ভালোবাসা বাড়ে। এইডেন নোভার শান্ত মলিন মুখটার দিকে অপলক চেয়ে রইল। তার ঠোঁটে সেই যন্ত্রণাদায়ক কাটার দাগগুলো এখন শুকিয়ে কালচে হয়ে এসেছে। এডেন সেই ক্ষতবিক্ষত ঠোঁটে আলতো করে একটু চুমু দিল এবং অত্যন্ত নিচু ও গাঢ় স্বরে ফিসফিস করে বলল, ইউ রিয়েলি ডিজার্ভ এ হিরো প্রিন্সেস, বাট আনফর্চুনেটলি ইউ গট এ মনস্টার। তোমার কপালে এমন এক নিকৃষ্ট ভিলেন জুটেছে, যার ভেতরে মায়া বা করুণা বলতে কিছু নেই, আছে শুধু চরম নির্মমতা। আমি তোমার গল্পে সেই অভিশপ্ত অন্ধকার ছায়া, যা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। তুমি চাইলেও আর কোনোদিন আমার থেকে পালাতে পারবে না। বেশ কিছুক্ষণ পর সে নিজেকে কিছুটা সামলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। এক হাত দিয়ে নোভাকে নিজের বুকের সাথে পাথরের মতো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে সে, আর অন্য হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে রাতের অন্ধকারের গভীরে ছুটিয়ে দিল। মাম্মাম, আমি সত্যি বলছি, সেখানে একটা একটা গোপন ঘর আছে। আমি নিজের চোখে দেখেছি। সেখানে এক বয়স্ক মহিলা ছিল। কালো জাদুর জন্য যা যা দরকার তার সব আয়োজন সাজানো আছে সেখানে। কেউ একজন ওখানে বসে নিয়মিত ব্ল্যাক ম্যাজিক করে মাম্মাম। লিলি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। আতঙ্কে তার কণ্ঠস্বর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিন্তু ভ্যানিসা লিলির এই অদ্ভুত দাবিতে মোটেও বিচলিত হলেন না। বরং মেয়ের এমন অস্বাভাবিক আচরণে তিনি ভীষণ বিরক্ত হলেন। ভ্রুকুচকে কড়া স্বরে তিনি বললেন, মাথা খারাপ করো না তো লিলি। ঘুমের ঘরে কি সব বাজে বাজে স্বপ্ন দেখেছো তার ঠিক নেই। আমরা তো সবাই তোমার সঙ্গে গিয়ে দেখে এলাম। কোথায়? আমরা তো সেখানে ধূলিকণা ছাড়া আর কিছুই দেখলাম না। ছবির পেছনে চাবি ঘোরানোর কোনো ছিদ্র নেই, কোনো গোপন দরজাও নেই, অথচ তুমি বলছো তুমি ভেতরে গিয়েছিলে। লিলি এবার মরিয়া হয়ে উঠল। নিজের বালিশের নিচে হাত দিয়ে সেই রহস্যময় চাবিটা বের করে মায়ের সামনে ধরল। কাপা গলায় বলল, এই যে, এই দেখো, এই চাবিটা দিয়ে আমি দরজা খুলেছিলাম। ভেনিসা চাবিটা হাত বাড়িয়ে নিলেন। উল্টে পাল্টে ভালো করে পরীক্ষা করে অবজ্ঞার হাসি হেসে বললেন, আরে বোকা মেয়ে, এটা তো তোমার গ্র্যান্ডমার সিন্দুকের চাবি। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি। ভেনিসা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ পর মিসেস ন্যান্সি রাইলির ঘর থেকে একটি পুরনো আমলের ছোট সিন্দুক নিয়ে ফিরে এলেন। লিলির চোখের সামনেই সেই রহস্যময় চাবিটি সিন্দুকের ছিদ্রে ঢুকিয়ে মোচড় দিলেন তিনি। মুহূর্তেই সিন্দুকটি খুলে গেল।
লিলি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মা তাকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছেন, কিন্তু নিজের ইন্দ্রিয়কে সে অবিশ্বাস করে কি করে? স্বপ্ন হলেও সেটা এতটা বাস্তব মনে হলো কেন? সে তো স্পষ্ট অনুভব করেছিল সেই ঘরের গোমর তপ্ত বাতাস আর সেই বৃদ্ধার হাড়হিম করা ফিসফিসানি। যদি সবটাই স্বপ্ন হয়, তবে সে জ্ঞান হারানোর পর নিজের বিছানায় এলো কি করে? লিলির ঘোর কাটল মায়ের গম্ভীর কণ্ঠস্বরে। তোমার ভাই ইউএস থেকে এসেছে, যাও নিচে গিয়ে ওর সাথে দেখা করে এসো। এই বলে ভ্যানিসা ঘর থেকে বেরিয়ে গেলেন। লিলি পাথরের মতো বিছানায় বসে রইল। তার মনে হাজারো প্রশ্ন। তবে কি সে সত্যি মানসিক ভারসাম্য হারাচ্ছে? লিলি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ড্রয়িং রুমের সোফায় এক দীর্ঘদেহী পুরুষ বসে আছে। পেছন থেকে তার চওড়া পিঠার শক্তপোক্ত গড়ন স্পষ্ট বোঝা যাচ্ছে। লিলি বুক ভরে দীর্ঘশ্বাস নিয়ে নিজের ভেতর সাহস সঞ্চয় করলো। এই লোকটা তার ভাই, আপন নয়, কিন্তু শৈশব থেকেই লিলি তাকে বড় ভাই হিসেবেই জানে। আজ দীর্ঘ 15 বছর পর সে আজরানকে দেখছে। লিলির যখন মাত্র 5 বছর বয়স, তখন 19 বছরের তরুণ আজরান দেশ ছেড়ে ইউএসএ পাড়ি দিয়েছিল। আজ 15 বছর পর সেই কিশোরী লিলি এখন তরুণী, আর আজরান এক পরিণত পুরুষ। লিলি আজরানের সামনে গিয়ে দাঁড়ালো, মুখে আলতো সৌজন্যের হাসি ফুটিয়ে বলল, গুড মর্নিং ভাইয়া, কি দারুণ একটা সারপ্রাইজ দিলে। আজরান মাথা তুলে তাকালো। তার স্থির বাদামি চোখের মণিজোড়া লিলির চেহারার উপর নিবদ্ধ হলো। লিলিকে দেখে সে উঠে দাঁড়ালো এবং গম্ভীর স্বরে বলল, লিলি, কেমন আছিস? লিলি কিছুটা আমতা আমতা করে উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো? চলছে। আজরান সংক্ষিপ্ত উত্তর দিল। এরপর হাত ইশারায় সোফা দেখিয়ে বলল, বস, দাঁড়িয়ে আছিস কেন? লিলি সামনের চেয়ারটাই গুছিয়ে বসলো এবং আজরানকে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলো। 34 বছর বয়সে আজরান এখন দারুণ সুপুরুষ। প্রায় 6 ফুট 2 ইঞ্চির কাছাকাছি উচ্চতা, আর গায়ে ফর্সা রঙে তাকে বেশ অভিজাত লাগছে। লিলি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলো, এতগুলো বছর পর হঠাৎ লন্ডনে কি মনে করে এলে? আজরান কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীর গলায় বলল, আমার রেস্টুরেন্টের একটা নতুন ব্রাঞ্চ এখানে খুলবো ভাবছি, তাই আসা। কাজটা শেষ না হওয়া পর্যন্ত লন্ডনেই থাকবো। তাছাড়া আরও কিছু ব্যক্তিগত কাজ আছে আমার। পুরনো কিছু পাওনাদারদের সাথে দেনা পাওনার হিসাব চোকানো বাকি, সেগুলোও শোধ করতে হবে। বেলার কাটা 11টা সুই সুই, অথচ আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার বস এডেন জায়দাদের ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। বিশাল রাজকীয় পালঙ্কের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। তার শক্তপোক্ত 2 হাতের বেষ্টনীতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে নোভার ছোট্ট শরীরটাকে। যেন এক মুহূর্তের জন্য বাঁধন আলগা করলেই নোভা চিরতরে হারিয়ে যাবে। বাইরের জগতের কাছে নিষ্ঠুর হিসেবে পরিচিত এই লোকটা যে একটা মেয়েকে হারানোর ভয়ে এভাবে জাপটে ধরে রাখতে পারে, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। হঠাৎ ফোনের কর্কশ শব্দে এডেনের কাঁচা ঘুমটা ভেঙে যায়। সে বিরক্তিতে ভ্রুকুচকে বালিশের পাশ থেকে ফোনটা হাতড়ে নিয়ে চোখের সামনে ধরল। স্ক্রিনে কেনিতের নাম ভাসতে। এডেন ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিল। ঠিক তখনই সে বুকের উপর এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। দৃষ্টি নিচে নামাতেই দেখল নোভা তার বুকের মাঝে কুণ্ডলি পাকিয়ে পরম নিশ্চিন্তে শুয়ে আছে। নোভার শ্বাস প্রশ্বাস এখন অনেকটা স্বাভাবিক। বোঝা যাচ্ছে আগের চেয়ে সে কিছুটা সুস্থ। আজ নিয়ে টানা 3 দিন হলো মেয়েটা জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। পরক্ষণে যেন হুঁশ ফিরল এডেনের। সে ঝটকা দিয়ে নোভার থেকে কিছুটা দূরে সরে গেল। নিজের মনে প্রশ্ন জাগলো, এই মেয়ে তার বিছানায় এলো কি করে? তার বাড়িতেই বা এলো কখন? স্মৃতি হাতড়াতেই গত রাতের অস্পষ্ট আর আবছা দৃশ্যগুলো চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠতে শুরু করলো। নিজের উপর এক চরম বিরক্তি দানা বাঁধল তার। আজকাল কোনো মেয়ের সাথে সে ঠিকঠাক মেলামেশা করতে পারছে না। কেন যেন অন্য মেয়েদের কাছে গিয়েও তাকে ফিরে আসতে হচ্ছে। আগের মতো সে আগ্রহটা সে আর কারো মাঝে খুঁজে পাচ্ছে না। কেন এমন হচ্ছে তার উত্তর এডেনের নিজের কাছেও নেই। অথচ যে মেয়েটাকে সে দু চোখে সহ্য করতে পারে না, তার প্রতি কেন যেন এক তীব্র আকর্ষণ কাজ করছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে নোভার পা থেকে মাথা অবধি পরখ করলো, কি আছে এই বাচ্চা মেয়েটার মাঝে। এডেনের বয়স এখন 31-এর কোঠায়, আর এই মেয়েটার বয়স মেরে কেটে 17 কি 18 হবে। বয়সের হিসেবে নোভা তার চেয়ে অনেক ছোট। এটুকু একটা মেয়ে যে তার অবর্ণনীয় নিষ্ঠুরতা সহ্য করতে পারবে না, সেটাই তো স্বাভাবিক। হয়তো অতটা জোর করা তার ঠিক হয়নি, কিন্তু যা ঘটার তা ঘটে গিয়েছে, এখন আর ওসব ভেবে লাভ নেই।
ঘুমন্ত নোভাকে এখন বেশ নিষ্পাপ আর মিষ্টি দেখাচ্ছে। এইডেন অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মনের অজান্তে সে নোভার মুখের ওপর ঝুঁকে পড়ল এবং তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেলালো। তবে এইবারের ছোঁয়ায় কোনো পাশবিকতা ছিল না, ছিল এক অদ্ভুত কোমলতা। অবচেতন নোভা ঘুমের ঘোরে একবার শিউরে উঠল। এডেন তাকে কোলে তুলে নিল। তার মূল প্রাসাদসম বাড়ির ঠিক পাশেই রয়েছে বিশাল এক গেস্ট হাউস। উন্মুক্ত গায়ে নোভাকে পাজো কোলে নিয়ে সে সেই গেস্ট হাউসের দিকে হাঁটা দিল। রোদে পোড়া চওড়া পিঠে আঁকা ঈগল মানবের ট্যাটুটা তার হাঁটার তালে তালে যেন ডানা ঝাপটাচ্ছে। নোভাকে গেস্ট হাউসের এক রাজকীয় ঘরে রেখে এলো সে। সেখানে কড়া পাহারার জন্য মোতায়েন করলো একদল বিশ্বস্ত গার্ড আর কর্মচারী। পুরো ঘরটা এখন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে বন্দি। নিজের ঘরে ফিরে এডেন ল্যাপটপে সবকটি ক্যামেরার অ্যাক্সেস অন করে দিল। স্ক্রিনে ফুটে উঠল বিছানায় শুয়ে থাকা নোভার সেই নিথর ছবি। এইডেনের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, আমার কাছে বন্দি হরিণী তুমি, একটু ধৈর্য ধরো নোভা পাখি। তোমাকে আমি তিল তিল করে শিকার করব। হাজার হোক তুমি তো এখনো বাচ্চাই।